ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা মির্জা ফখরুলের, লেভেল প্লেইং ফিল্ড নেই বলছে জামায়াত। রাজনৈতিক দলগুলোর সাথে ফের বৈঠকে ঐকমত্য কমিশন, ৩ ইস্যুতে হচ্ছে আলোচনা। চাকরিচ্যুত বিডিআরের কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান, শাহবাগে বন্ধ গাড়ি চলাচল। জুলাইয়ে রাজপথ কাঁপানো বাংলা ব্লকেজ, ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দেয়া অভিনব এক কর্মসূচি। বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ, অব্যাহতি চান আইনজীবী। আগামী ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন করবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে তিনি বলেন, জুলাইয়ে রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা সবাইকে বাস্তবায়ন করতে হবে। দাবি করেন, দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এর আগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেট পৌঁছান মির্জা ফখরুল সহ দলটির কেন্দ্রীয় নেতারা। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি দাবি করেন, নির্বাচন পেছানো বা না করা নিয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যান নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত হবে জামায়াতের জাতীয় সমাবেশ, যেখানে ঢাকা সহ সারা দেশের দলটির নেতাকর্মীরা অংশ নেওয়ার কথা রয়েছে। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে, এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। কমিশনের লক্ষ্য সংশোধিতভাবে সবার বক্তব্য ধারণ করে ঐকমত্যে পৌঁছানো। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এই কথা বলেছেন। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে আলী রিয়াজ আরও বলেন, কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে দলগুলোর আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করতে। জানান, সব প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে না পারলেও এরই মধ্যে কমিশন বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, যা জুলাই সনদ প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আজকের আলোচনার বিষয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। আজও প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমতে জায়গায় আসতে। ফলে এই সংশোধিত ভাষ্যগুলো হচ্ছে যে আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে। চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর লাঠিচার্জ করা হয়েছে। সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেন আন্দোলনকারীরা। মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। এ সময় পুলিশের সরে যাবার নির্দেশে কাজ না হলে নিক্ষেপ করা হয় জলকামান, করা হয় লাঠি পেটা।
আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সেখানকার সবশেষ পরিস্থিতি কি? শ্রেয়া, বলা যায় এখন পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন অর্থাৎ বিডিআর সদস্যরা তাদেরকে প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ কাকরাইল মোড় থেকে তাদেরকে সরিয়ে এখন মৎস্য ভবনের যে এলাকাটি সেটি কিন্তু ইতিমধ্যে তাদেরকে পার করে দিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু এখন মৎস্য ভবনের সামনে তাদের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং যারা বিডিআর সদস্যরা রয়েছেন যারা 3 দফা দাবিতে আজকে যমুনার অভিমুখে পদযাত্রা করেছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর আগে তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন। 11টা পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা যমুনার দিকে পদযাত্রা করেন। তাদেরকে মৎস্য ভবনের সামনে আটকে দিলে পুলিশের বাধা অতিক্রম করে তারা যমুনার সামনে যান এবং সেখানে যাওয়ার পরে পুলিশ তাদেরকে 10 মিনিটের একটি আলটিমেটাম দেয়, কিন্তু 10 মিনিটের ভিতরে তারা সরে না যাওয়াতে পুলিশের যে জলকামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটে এবং এতে করে আমরা দেখেছি কয়েকজনকে আটকও করা হয়েছে এবং তার পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন সেটিও কিন্তু দেখা গেছে এবং তাদেরকে কয়েকজনকে খুব দ্রুতগতিতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত যে পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং বলা যায় যে এখন পর্যন্ত যে বিডিআরের সদস্যরা তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। বিডিআরের সদস্যরা বলছেন যে তাদের যে 3 দফা দাবি অর্থাৎ 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যতজন বিডিআরের সদস্যের চাকরি গিয়েছে, পাশাপাশি আওয়ামী লীগের আমলে যতজন বিডিআরের চাকরি গিয়েছে তাদের চাকরি ফেরত দেওয়া সহ তাদের ক্ষতিপূরণ এবং এছাড়া বাকি আরও 2 দফা সহ 3 দফা দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ তারা রাজপথে থাকবে। এখনও তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। শ্রেয়া, ধন্যবাদ আরিফ। বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ। আজ 7 জুলাই 24-এর এই দিনে বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজপথ কাঁপিয়ে দেয় ছাত্র সমাজ। কোটা বিরোধী আন্দোলন পায় নতুন মাত্রা। ব্লকেট স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে, নড়ে যায় ফ্যাসিবাদের ভিত। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন একটু একটু দানা বেঁধে উঠতে থাকে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে শিক্ষাঙ্গন ও রাজপথে বিক্ষোভ অবরোধও যখন সাড়া দিচ্ছিল না সরকার, তখন দাবি আদায়ে প্রথমবারের মতো বড় কর্মসূচি দেয়া হয় 7 জুলাই। কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না? গতানুগতিক হরতাল অবরোধের বদলে দেয়া হয় নতুন নাম বাংলা ব্লকেট। কোটা সংস্কারের 4 দফা দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা। সেদিন দুপুর গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ব্যানার, ফেস্টুন, মিছিল নিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। একে একে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, বাংলা মোটর, শাহবাগ মোড় দখলে নিলে অচল হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক। 24-এর 7 জুলাই রাজপথে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলছেন, ব্লকেট কর্মসূচি আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা। অবরোধ, হরতাল এভাবে কাইন্ড অফ আমরা সবসময় দেখে আসছি পলিটিক্যাল ফিল্ডে। তো প্রথমবারের মতো সেটা একটা ইংরেজি টার্ম, বাংলা ব্লকের টার্মটা যে এখানে আনা হয়, যাতে বেশিরভাগ আমাদের যারা মাস স্টুডেন্টরা তাদেরকে যাতে এখানে গ্র্যাব করা যায় আর কি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বাংলা ব্লকেটে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। ঢাকা ছাড়িয়ে বাংলা ব্লকেট কর্মসূচি ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বড় শহরগুলোতে। মহাসড়ককে অবস্থান নিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঢাকা রিচা মহাসড়ক বন্ধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময়ের চ্যালেঞ্জের কথা বলছিলেন তাদেরই কয়েকজন। আমাকে যদি ক্রস ফায়ার দেওয়া হয় এটা নিয়ে তেমন সারা শব্দ হবে না। তারপরে আমি এই আন্দোলনে ছিলাম আমার দায়বদ্ধতার জায়গা থেকে। যে ফ্যাসিস্ট রেজিম ছিল, এই ফ্যাসিস্ট রেজিমকে হটানো এটা আমার দায়িত্ব। আমি একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ছিল, যার কারণে আমি আমার জীবনের সর্বোচ্চ রিস্কটুকু আমি এই আন্দোলনে নিয়েছিলাম। যদি তারা পুলিশি রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যদি আমাদের উপর জুলুম না করতো, নির্যাতন না করতো, তাহলে হয়তো আলাদা রকম হইতো। বাট
যখন আমাদের প্রতি জুলুম আসলো, নির্যাতন আসলো, তখন আমরা আরও ক্ষিপ্র হয়ে উঠলাম, আমরা আরও উদ্দীপ্ত হয়ে উঠলাম যে না, যেভাবে হোক এবার পরিবর্তন আনাই লাগবে। জুলাইয়ে বাংলা ব্লকেটের রেশ ধরে পরবর্তী কর্মসূচিগুলোতে ভিন্নতা আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 10 জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ঠিক করেন। এটি গণহত্যার প্রথম কোনো মামলা যার বিচার শুরু হতে পারে। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে হত্যাযজ্ঞ চলে তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। তদন্ত শেষে এমন অভিযোগে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা হয়, যেখানে শেখ হাসিনার সাথে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীর দাবি, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। অপব্যাখ্যা দেয়া হয়েছে বক্তব্যের। আন্দোলনে হামলার নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। তাই এসব অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক শেখ হাসিনাকে। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? যদিও প্রসিকিউশন বলছেন শেখ হাসিনা অপরাধ করেছেন কিনা তা সাক্ষ্য প্রমাণে উঠে আসবে। তাই হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। পরে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়, এটি আমাদের পক্ষ থেকে বিদ্যুৎ চিফ প্রসিকিউটর বলেছেন। এদিকে সোমবার ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো শুনানি করা হয়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশ গঠনে এনসিপির জুলাই পদযাত্রা রাজশাহী থেকে নাটোরে পৌঁছেছে। সেখানে আছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। যাচ্ছি তার কাছে। দেবাশিস, এই নাটোরে এনসিপির এই যে পদযাত্রা, এটি আসলে কতটুকু সাড়া ফেলতে পেরেছে এবং নাটোরবাসী এই পদযাত্রাকে নিয়ে কি বলছেন? আমি এই কিছুক্ষণ আগেই পদযাত্রা শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে বিশাল মিছিল নিয়ে কিন্তু এই পদযাত্রা শুরু হয়েছে এবং বিভিন্ন যানবাহন কিন্তু মানুষজন রওনা হয়েছে। এখানে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হচ্ছে এবং একটি ছাদ খোলা ট্রাকে বিভিন্ন নেতা রয়েছে এনসিপি, তারা কিন্তু সেই নেতৃবৃন্দরা ট্রাকে চড়ে জনগণের শুভেচ্ছা জানাচ্ছেন এবং রাস্তার 2 ধারে জনগণ দাঁড়িয়ে আছে এবং তাদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। এছাড়া যেটা সবচেয়ে বড় কথা, যে তারা যে বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের যে ঘোষণা, এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু নাটোরে পৌঁছেই বলেছেন যে এনসিপি তাদের যে লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন, এই বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছেন এবং 3 আগস্টের মধ্যে কিন্তু এটা বাস্তবায়নের একটা তারা সরকারের প্রতি একটা চাপ প্রয়োগ করেছেন। স্টেশন বাজার থেকে শুরু করে এটি যাবে নাটোর বাজারে, যেখানে নিচা বাজার রয়েছে সেখানে তাদের এনসিপির একটি অফিস উদ্বোধন করবেন নেতৃবৃন্দরা। সেই অফিস উদ্বোধন শেষে জুলাই যে যোদ্ধা রয়েছে এবং জুলাইয়ের যে আহত রয়েছে তাদের সঙ্গে একটি মত বিনিময় সভা করবেন। তাদের সাথে যে মত বিনিময় সভা করবেন এবং পরিশেষে নাটোরের যে মাদ্রাসা স্বাধীনতা চত্বর রয়েছে সেখানে গিয়ে তারা একটি পথসভা করবেন। তো এই পথসভার মধ্যে দিয়ে এখানে কার্যক্রম শেষ হবে। তারপরে তারা রওনা দেবে নাটোর থেকে বনপাড়ার উদ্দেশ্যে। নাটোরের শেষ সীমার যে বনপাড়া বাইপাস রয়েছে সেই বনপাড়া বাইপাসে তারা আরেকটি পথসভা করবে এবং সেখান থেকে রওনা দেবে সিরাজগঞ্জ এবং পাবনার উদ্দেশ্যে এবং এই সমস্ত কার্যক্রম শেষ করে তারা রওনা দেবেন। তো এর মধ্যে যে জুলাই যোদ্ধা এবং আহতদের সঙ্গে যে মত বিনিময় সভা রয়েছে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন বলে এখানকার যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছেন।
এই ছিল আসলে এই নাটক থেকে সর্বশেষ। ধন্যবাদ দেবাশিস। এনসিপির পদযাত্রা সবশেষ জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার। রং আর বুননে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তরুণ ফ্যাশন ডিজাইনার জিনাত জিম। কাপড়ের জমিনে তিনি তুলে এনেছেন জুলাই বিপ্লব, যেখানে দেশীয় মোটিভে ফুটে উঠেছে স্লোগান, দাবি আর আন্দোলনের চিত্র। কাপড়ের জমিনে উঠে এলো জুলাই বিপ্লব। বিপ্লবের আদর্শ রং আর প্রতীকীতে যেন ক্যানভাস জুড়ে অনন্য হয়ে উঠেছে এক একটি নকশা। প্রথমবারের মতো যে আন্দোলন উঠে এলো পোশাকে। ডিজাইনার জিনাত জিম সংগ্রহটির নাম রেখেছেন রক্তাক্ত জুলাই। তার কাছে এই পোশাক শুধু রঙের খেলা নয়, বরং একজন ডিজাইনারের জায়গা থেকে এটি আন্দোলনের প্রতি পেশাগত সমর্থন। আমার এই ডিজাইন তাদের জন্য যারা কিনা শহীদ হয়েছে, যারা আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং স্বপ্নের পথে যাত্রা শুরু করার পথ দেখিয়েছে। আমার এই ডিজাইন আমি তাদেরকে উৎসর্গ করি। পুরোপুরি দেশীয় উপাদান ব্যবহার করে তৈরি হয়েছে পোশাকটি, খাদি আর জামদানি। দেশীয় এই মোটিভে ফুটে উঠেছে বিভিন্ন স্লোগান, দাবি আর আন্দোলনের চিত্র। খাদি কোটির উপরে, কোটিটা ছিল হচ্ছে রক্তের একটা ছাপ। রক্তের ছাপ বলতে আমি ওর কুটির রক্তে জারদোসি ওয়ার্ক করার চেষ্টা করেছি, জারদোসি ওয়ার্ক করেছি। এই সংগ্রহ যেন ইতিহাস, শিল্প আর ফ্যাশনের এক নতুন সংলাপ। নবীন এই ডিজাইনার তার কাজের মাধ্যমে বলছেন, পোশাকও হতে পারে প্রতিবাদের ভাষা। রং আর বুননের ছোঁয়ায় শ্রদ্ধা জানাতে পারে শহীদদের। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, বিদেশে অবস্থানের সময় হানিফ মিয়ার ভুল ঠিকানায় নোটিশ পাঠায় দুদক। তার স্ত্রী নোটিশের বিষয়টি জানতেন, এমন অসত্য প্রতিবেদন জমা দেওয়া হয়। দুদক আদালতে অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে দাবি তার। অভিযোগ করেন, হয়রানি করতেই মিথ্যা মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশন। বন্যায় নাকাল পাকিস্তানের কয়েক অঞ্চল। গেল 24 ঘন্টায় বৃষ্টিজনিত কারণে প্রাণ গেছে আরও 6 জনের। নিহতদের মধ্যে 4 জনই খাইবার পাখতুনখোয়া প্রদেশের। পাঞ্জাবে ঝরেছে আরও 2 জনের প্রাণ। এ নিয়ে গেল 2 সপ্তাহে নতুন করে শুরু হওয়া বৃষ্টিতে শুধু খাইবার পাখতুনখোয়াতেই প্রাণ হারান 22 জন, আহত আরও অনেকেই। পাঞ্জাবের কয়েক জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে ভারতের হিমাচলে বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে 78 জনে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে হিমাচলের পাহাড়ি ঢালে অন্তত 23টি আকস্মিক বন্যা দেখা দেয়, যাতে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছেই, যাতে একদিনে প্রাণ গেল আরও 82 ফিলিস্তিনের। সবচেয়ে বেশি তাণ্ডব চলেছে মধ্য গাজায়। সেখানে শেখ রাদওয়ান অঞ্চলে ভোররাতে 2 ঘন্টার ব্যবধানে অন্তত 7টি বিমান হামলা চালায় আইডিএফ, যাতে ঘুমন্ত মানুষের উপর ধসে পড়ে বেশ কিছু ভবন। সকাল থেকে হামলা শুরু হয় দেইর আল বালাহ অঞ্চলে। সেখানে প্রাণ যায় আরও 3 জনের। একদিকে যখন চলছে হামলা, তখন অন্যদিকে চলছে যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা। কয়েকদিন উত্তপ্ত বাকবিতণ্ডার পর কাতারে ফের আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 1 সপ্তাহের মধ্যেই চুক্তিতে একমত হতে পারে দুপক্ষ। খেলার খবর। এশিয়ার গন্ডি জয় করে বিশ্বকাপ খেলার স্বপ্ন নারী ফুটবলারদের। বাফুফে দিয়েছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মধ্যরাতে হাতির ঝিলে আফিদা, ঋতুপর্ণা, মনিকা চাকমাদের দেয়া হয়েছে সংবর্ধনা। যদিও আড়ম্বর আয়োজনে ফুটবলারদের জন্য ছিল না চমক। আর্থিক পুরস্কার ঘোষণা ছাড়াই শেষ হয় অনুষ্ঠান। ঘুমন্ত শহর, তারপরও নগরীর এক কোণে আলো ঝলমলে। ইতিহাস গড়া নারী ফুটবলারদের বরণ করে নিয়েছে ফুটবল ফেডারেশন। ওরা এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ চ্যাম্পিয়ন। মিয়ানমার থেকে ব্যাংকক, এরপর মধ্যরাতে হাজির ঢাকায়। রাত 2:30টায় সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও সময় পেরোয়। গভীর রাত আরও গভীর হয়।
সঙ্গী ভ্রমণ ক্লান্তি, তারপরও উচ্ছ্বাসের কমতি ছিল না চোখে মুখে। হাতের জেল অ্যাম্ফি থিয়েটারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত আফিদা, ঋতুপর্ণারা। প্রথমবার এশিয়া কাপের মূল পর্বে খেলবে, বিশ্বকাপ নিয়েও দেখছে স্বপ্ন। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে অবিস্মরণীয় জয়। আগে পরে বাহরাইন ও তুর্কমেনিস্তানকে গুড়িয়ে দিয়েছে নারী দল। মাঝরাতে বাফুফের আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে, তবে দু ফুটবলারের ভুটান যাত্রার কথা বিবেচনা করে নিয়েছে তড়িঘড়ি সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে সমর্থক উপস্থিতি হয়নি প্রত্যাশা অনুযায়ী, তবে বিজয়ীদের নেই কোনো অভিযোগ। ফুটবলার কোচ সবার কণ্ঠে সুদিনের গল্প। সবশেষ ৯ থেকে ১২ সপ্তাহ আমাদের অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। মেয়েদের ছাড়া আজ আমরা এখানে থাকতে পারতাম না। ওরা যা করেছে সেজন্য তাদের ধন্যবাদ। বাফুফের সভাপতি থেকে সংস্কৃতি উপদেষ্টা, সাবেক অধিনায়ক আমিনুল হকও ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ, যদিও আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি। Bangladesh is proud to have you. আপনারা এগিয়ে যান, পিছনে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলবে নারী ফুটবল দল। স্বপ্ন পূরণে সেরা প্রস্তুতির প্রতিশ্রুতি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শ্রীলঙ্কা গেল টি-20 দলের সদস্যরা। 4 ক্রিকেটার শেখ মেহেদী, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন দুপুরে ঢাকা ছাড়েন। টি-20 স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই ওয়ানডে দলের সদস্য, যারা ক্যান্ডির পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডে খেলার অপেক্ষায়। 4 ক্রিকেটার কলম্বোতে নেমে সোজা চলে যাবেন ক্যান্ডিতে। 10 জুলাই সেখানেই সিরিজের প্রথম টি-20। পরের ম্যাচ জাম্বুলায় 13 জুলাই। 16 তারিখ কলম্বোতে তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের লঙ্কা সফর।